আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল কবির, খুলনা মেডিকেল কলেজ। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব। অধ্যায়টা আসলে খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। কয়েকটা ফিক্সড টপিক পড়লেই মোটামুটি এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর করা যায়। তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটাই বলেছে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কী। তো তোমরা জানো আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গার মধ্যে এটা একটা জায়গা যে আমাদের নীতি, স্বীকার্য, তত্ত্ব, এই যে বিষয়গুলো আছে এইগুলা আমাদের পড়তে হবে। তো আমি তোমাদের জন্য একটা নোট করেছি, আমরা ওইখান থেকে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো খেয়াল করো এখানে আমাদের মোটামুটি কয়েকটা জিনিস আছে। তো একটা হলো ধারণা বা প্রত্যয়, দেন আছে স্বীকার্য বা স্বতঃসিদ্ধ, এরপরে আছে অনুকল্প, দেন আছে তত্ত্ব, সূত্র এবং নীতি। এই হচ্ছে আমাদের ছয়টা জিনিস, ছয়টা বিষয় আমাদের পড়তে হবে। তো এখানে প্রথমে আছে ধারণা বা প্রত্যয়। তো মনে রাখবা একটা বিষয়, খেয়াল করো আমাদের এইখানে এই তিনটা আমরা একটু আগে পড়ব, অনুকল্প, তত্ত্ব এবং সূত্র। অনুকল্প, তত্ত্ব এবং সূত্র। তো মনে রাখবা পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। দেখো আমি যেভাবে দিয়েছি তোমরা এভাবে পড়বা, আশা করি ভালো হবে। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে এবং পরীক্ষা দ্বারা প্রমাণিত তত্ত্বকে বলা হয় সূত্র। তো এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন এটা খেয়াল করো, সকল সূত্রই তত্ত্ব, সকল তত্ত্বই অনুকল্প। উল্টাটা হলে কিন্তু হবে না, অর্থাৎ সকল অনুকল্পই তত্ত্ব নয়, আবার সকল তত্ত্ব সূত্র নয়। ওকে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন আসো ধারণা বা প্রত্যয়। দেখো এই টার্মগুলো পাইলে আমরা অ্যান্সার দিয়ে দেবো ধারণা বা প্রত্যয়। তো এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, বা বিষয়টা একটু আমরা কীভাবে মনে রাখতে পারি। দেখো, ধারণা করতেছো মানে কি, তুমি একজনের সম্পর্কে ধারণা করতেছো। এটার অর্থ এমন যে ধরো তুমি একজনের বিষয়ে কী করতেছো, একজনের বিষয়ে মনে করো চিন্তা ভাবনা করতেছো। হ্যাঁ, একজনের বিষয়ে তুমি চিন্তা ভাবনা করতেছো। তাহলে দেখো আমাদের এখানে কি টার্ম আছে, যে চিন্তা ভাবনা, ঠিক আছে। তারপরে তার তার মানে তার সম্পর্কে তুমি উপলব্ধি করতেছো, তাকে তুমি কি উপলব্ধি করতেছো। অভিমত, তার সম্পর্কে তুমি অভিমত দিচ্ছ। আর বোধগম্য, তাকে তুমি বোঝার চেষ্টা করতেছো। তাহলে এই যে একজনের সম্পর্কে ধারণা বললে এই যে টার্মগুলো যদি আমি পাই, তাহলে অবশ্যই সেটা আমাদের কি অ্যান্সার হবে, ধারণা বা প্রত্যয়। স্বীকার্য কি? স্বীকার্য মানে তুমি একজনকে মনে করো স্বীকার করে নিচ্ছ, কোনো মানে ঝোট ঝামেলা ছাড়াই, সে ভালো না খারাপ, সে কি বললো না বললো কিছুই না দেখে তুমি তাকে স্বীকার করে নিচ্ছ। তাহলে স্বীকার্য বা স্বতঃসিদ্ধ হতে গেলে এই টার্মগুলো থাকতে হবে। কী কী দেখো, বিনা প্রমাণে তাকে তুমি কিভাবে স্বীকার করে নিলে, বিনা প্রমাণে স্বীকার করে নিলে। সার্বিক বিবৃতি দিয়ে, মানে সবাইকে জানিয়ে স্বীকার করলে, সার্বিক বিবৃতি দিয়ে। ধারণা বা তত্ত্বকে স্বীকার করে নিলে, ধারণা বা তত্ত্ব, যেটা আমরা একটু আগে দেখলাম ধারণা। সো ধারণা বা তত্ত্বকে স্বীকার, এটা বললেও কি হবে, স্বীকার্য বা স্বতঃসিদ্ধ। অনুকল্প, দেখো তো অনু কথার মধ্যে কি আছে, অনু আছে, তার মানে আনুষ্ঠানিক চিন্তাধারা। এখানে কি আছে, আনু, তাই না, আনুষ্ঠানিক চিন্তাধারা। তাহলে অনু, আনু, তারপরে দেখো অনুমান, অনুমিত। তাহলে অনু আনু যাই পাবা সেটা কি অ্যান্সার হয়ে যাবে, অনুকল্প। চোখ বন্ধ করে সেটা অনুকল্প। তত্ত্ব, তত্ত্ব মানেই হচ্ছে সার্বিক ধারণা। সার্বিক ধারণা, একটাই কথা তত্ত্ব সম্পর্কে, সার্বিক ধারণা যদি দেখো তাহলে কি অ্যান্সার দিয়ে দেবা, তত্ত্ব। সূত্র বলতে গেলে অবশ্যই নির্দিষ্ট শর্ত এবং একটি উক্তি। সূত্র আমরা জানি নিউটনের সূত্র আছে, দেন আমাদের গ্যালিলিওর সূত্র আছে, আরও অনেক সূত্র আছে, তাই না। তো সেই সূত্রগুলো কি একটা উক্তি হয় না, অবশ্যই একটা উক্তি দিয়েই তো সূত্রগুলো হয়। আর নির্দিষ্ট শর্ত থাকতে হয়, অবশ্যই কোনো সূত্রের কি নির্দিষ্ট শর্ত থাকতে হবে। ওকে, আর লাস্ট একটা বিষয় কি, নীতি। তো নীতি মানে মনে রাখবে প্রাকৃতিক সত্য এবং ভিত্তি। প্রাকৃতিক সত্য, প্রাকৃতিকভাবে যে সত্য বিষয়গুলো আছে সেটা হচ্ছে নীতির অন্তর্ভুক্ত, এবং যদি ভিত্তি বলে সেটাও নীতি। তবে কিসের ভিত্তি একটু খেয়াল করো, আচরণের ভিত্তি যদি বলে তখন হবে নীতি, আবার পদার্থবিজ্ঞানের ভিত্তি বলুক সেটাও কি হবে, নীতি হবে। তবে তত্ত্বের ভিত্তি যদি বলে তখন কিন্তু আবার স্বীকার্য হবে। তত্ত্বের ভিত্তি বললে কি হবে, স্বীকার্য। এই যে চারটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন রাইটারের তথ্যগুলো মিলিয়ে এই নোটটা আমি করেছি তোমাদের সুবিধার জন্য। তো আশা করি এটা যদি তোমরা ভালোভাবে একটু বোঝো তাহলে এই পার্ট থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে, তো আমাদের এখানে প্রশ্নে কি বলা ছিল, স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য মানে স্বীকার্য চেয়েছে।
তো স্বীকার্যের ক্ষেত্রে আমি বললাম ধারণা বা তত্ত্ব, অর্থাৎ খ আমাদের অ্যান্সার হবে। দেখো স্বীকার্যের ক্ষেত্রে কি ছিল, স্বীকার্যের যদি আমরা দেখি এই যে ধারণা বা তত্ত্বকে স্বীকার, তাহলে ধারণা বা তত্ত্ব আমাদের প্রশ্নের মধ্যে আছে, তো সেক্ষেত্রে অ্যান্সার স্বীকার্য বললেই কোনো ধারণা বা তত্ত্ব। এরপরে বলেছে তত্ত্ব কী বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেখো তত্ত্ব আমি কেবলই বললাম পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকেই কি বলবো আমরা, তত্ত্ব। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, অনুকল্প হবে। এই যে তত্ত্ব কী বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে অনুকল্প আমাদের অ্যান্সার হবে। এরপরে প্রশ্নে বলেছে নিচের কোনটি লব্ধ রাশি, নিচের কোনটি লব্ধ রাশি। তাহলে আমাদের মৌলিক রাশি এবং লব্ধ রাশি কি আছে এগুলো একটু দেখতে হবে। ওকে, তো দেখো আমাদের বইয়েই আছে, এটা টোটাল হচ্ছে আমাদের 9টা কিন্তু আছে মৌলিক রাশি। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, কোণ, দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক, দীপন মাত্রা, পদার্থের পরিমাণ। এই যে 9টা, এই 9টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। ঠিক আছে, বাকি সব হচ্ছে লব্ধ রাশি। প্রত্যেক একক দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, এগুলা সুন্দর করে আমাদের মনে রাখতে হবে। ওকে, তো খেয়াল করো, তো এখানে বলেছে কোনটি লব্ধ রাশি, তাহলে অবশ্যই কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক কিন্তু আমরা ওখানে দেখলাম না, তাপমাত্রা, ভর, সময়, এই তিনটাই কিন্তু তোমার মৌলিক রাশি, তাহলে কম্পাঙ্ক কি লব্ধ রাশি। আচ্ছা, এবার দেখো 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে কত হবে। 1 মাইল এবং 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে কত হবে, তো এটা আমরা জাস্ট মিটারে কনভার্ট করলেই হবে। এই যে 1 মাইল আছে, এই 1 মাইল মানে 1609 মিটার, এটা মনে রাখবা, 1609 মিটার। আমরা কি জানি নর্মালি কিন্তু আমরা পড়েছি 1.61 কিলোমিটার, তাই না। 1 মাইল মানে 1.61 কিলোমিটার, তো 1.61 কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে হয় 1610 মানে হচ্ছে যে মিটার, দেন সেটাকে আমরা 1609 বলতে পারি, কারণ আমাদের সেইভাবেই অপশনগুলো সাজানো। তো 1609 মিটার। আর 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার, তাহলে 1609 থেকে 1000 বিয়োগ করলে আমাদের বাকি থাকে 609 মিটার, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এরপরে বলেছে পরমাণুর সমস্ত ধন আধান এবং ভর এর কেন্দ্রে অবস্থিত, এই তত্ত্বকে উপস্থাপন করেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, বিভিন্ন বিজ্ঞানীর নামগুলো আছে এই অধ্যায়ে। সো ওই বিজ্ঞানীর নামগুলো সুন্দর করে তোমরা টেকনিক দিয়ে সুন্দর করে পড়ে ফেলবা, পরীক্ষায় কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবে, পড়ে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। তো সমস্ত ধন আধান মানে কি, প্রোটন, আর ভর কেন্দ্রে অবস্থিত। কেন্দ্র এখানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ধারণা দিয়েছে, তো নিউক্লিয়াস সম্পর্কে ধারণা কে দিয়েছে আমরা জানি, রাদারফোর্ড। ঠিক আছে, সো এখানে অ্যান্সার হবে রাদারফোর্ড। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, বলেছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব কে আবিষ্কার করেন। তো এটাও সেম, ম্যাক্সওয়েল। বিজ্ঞানীর নামগুলো সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে, কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন, আমরা জানি নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন। ভর ও শক্তি সমতুল্য কোন বিজ্ঞানীর অভিমত। ভর মানে কি, এম, ভর মানে হচ্ছে এম, আর শক্তি মানে হলো ই। ঠিক আছে, শক্তি মানে কি ই, তাহলে আমরা সূত্র জানি ই সমান mc স্কোয়ার, তাই না, ই সমান mc স্কোয়ার। তাহলে দেখো ভরের সাথে শক্তির সম্পর্ক, অর্থাৎ এই সূত্রটা কার সূত্র, এটা আমরা সবাই জানি, খুবই বিখ্যাত সূত্র বিজ্ঞানী আইনস্টাইনের। তো এক্ষেত্রে অ্যান্সার হবে কি আইনস্টাইন। কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না, এই তত্ত্বের প্রবক্তা কে বা কোয়ান্টাম তত্ত্বের জনক কে, কোয়ান্টাম তত্ত্বের জনক কে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানি কোয়ান্টাম তত্ত্বের জনক বললেই কি ম্যাক্স প্লাঙ্ক, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ম্যাক্স প্লাঙ্ক। ওকে, এরপরে বলেছে কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন। দেখো কোয়ান্টাম তত্ত্বের ধারণা বা জনককে ম্যাক্স প্লাঙ্ক, বাট সম্প্রসারণ করা বললেই অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, এরপরে বলেছে আইনস্টাইনের আচ্ছা এটা আমাদের বহুপদী, তো বহুপদী যেহেতু আমাদের মেডিকেল আসবে না অনুশীলনী থেকে, সো আমরা এটা স্কিপ করব। এরপরে দেখো ত্রুটির বিষয়টা, সো এই ত্রুটিও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। সো ত্রুটিটা যদি আমরা একটু সুন্দর করে দেখে আসি, আচ্ছা তো দেখো আমাদের এটা বই, আমার বইয়ের মানে ছবি আমি এখানে তুলে এনেছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো আমি এখান থেকে তোমাদেরকে ছোট্ট করে হালকা করে, তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে আমি জানি, তারপরও আমি হালকা করে একটু পড়িয়ে দিচ্ছি, এর কারণে আমাদের অনুশীলন সলভ করতে গেলে এই জায়গাটা লাগবে। সো প্রথমে আমরা দেখব যে আমাদের পরিমাপের ত্রুটিগুলো কয়েকটা ভাগে ভাগ করা যায়।
যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো, পুনরাবৃত্তিক এবং লঘিষ্ঠ গণন ত্রুটি। সো এটা আমরা একটা সূত্র দিয়ে পড়তে পারি, পুনরায় এলো যান্ত্রিক পর্যায়, পুনরায় এলো যান্ত্রিক পর্যায়। তাহলে পুনরায় মানে কি? পুনরাবৃত্তিক ত্রুটি। এ মানে হলো এলোমেলো ত্রুটি, ল দিয়ে লঘিষ্ঠ গণন ত্রুটি, যান্ত্রিক মানে যান্ত্রিক ত্রুটি, পর্যায় মানে পর্যবেক্ষণমূলক ত্রুটি অর্থাৎ ব্যক্তিগত ত্রুটি। সো এই হচ্ছে আমাদের নামগুলা। এখন ডিটেলস ভেতরে পড়তে হবে। সো প্রথমে আছে যান্ত্রিক ত্রুটি। খেয়াল করো, এই যান্ত্রিক ত্রুটিটা তোমার ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে, এটা মনে রাখবা। যান্ত্রিক ত্রুটি ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। আচ্ছা, এখন যান্ত্রিক ত্রুটি আবার তোমার তিন ধরনের আছে, শূন্য ত্রুটি, পিছট ত্রুটি এবং লেভেল ত্রুটি। সবগুলো ইংলিশ নামগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। যে পিছট ত্রুটি ইংলিশ নাম ব্যাকল্যাশ এরর, এটা কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে, ঠিক আছে? ওকে, সো এটা আমরা মনে রাখতে পারি কীভাবে? দেখো, একটা সূত্র আমি তোমার লিখে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। যন্ত্রের পেছনে শূন্য লেভেল, যন্ত্রের পেছনে শূন্য লেভেল। তাহলে যন্ত্রের মানে হলো যান্ত্রিক ত্রুটি, পেছনে মানে পিছট ত্রুটি, শূন্য মানে শূন্য ত্রুটি, আর লেভেল মানে লেভেল ত্রুটি। তো খেয়াল করো, আমি সব যখন পড়ানোর চেষ্টা করি তখন সূত্রগুলো এইভাবেই দিই, যাতে সূত্রের ভেতরেই ওই সূত্রটা যে কার সূত্র সেটা যাতে তোমার মনে থাকে। ওইটা কার সূত্র এইটা মানে মনে রাখার জন্য আলাদা করে মুখস্থ করতে হবে, এটা যাতে না হয়। কারণ তোমার এমনি তোমার অনেক সূত্র পড়তে হবে। এমনি কিন্তু তোমার এই 55টা চ্যাপ্টার আমাদের, বুঝছো? সো অনেক অনেক সূত্র তোমার পড়তে হবে। সো যখনই কোনো সূত্র ইউজ করতে চাইবা তখনই কিন্তু ওই সূত্রটা যে কার সূত্র বা কিসের সূত্র ওইটা যাতে তোমার মাথার মধ্যে থাকে, এটা একটু খেয়াল করে পড়বা বা সূত্রের মধ্যে থাকে যেন। হ্যাঁ, তো যন্ত্রের মানে যান্ত্রিক ত্রুটি, তাহলে পেছনে পিছট ত্রুটি, শূন্য ত্রুটি, লেভেল ত্রুটি। ওকে, শূন্য ত্রুটির মধ্যে যদি আমরা একটু দেখতে চাই, দেখো শূন্য ত্রুটি কোথায় কোথায় হয়। দেখবা যে সকল যন্ত্রে তোমার লেবেলিং করা থাকে সেই সকল যন্ত্রেই কিন্তু শূন্য ত্রুটি দেখা যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে শূন্য ত্রুটি দেখো, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে কিন্তু আমাদের মার্কিং করা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই ভার্নিয়ার স্কেল শূন্য ত্রুটি হতে পারে। স্ক্রু গজে হতে পারে, স্লাইড ক্যালিপার্স হতে পারে, আমরা কোনো কিছু দৈর্ঘ্য মাপার জন্য এটা ব্যবহার করি। স্পেরোমিটার হতে পারে, তাই না? অর্থাৎ যেগুলা মোটামুটি লেবেলিং করা থাকে, মার্কিং করা থাকে, নাম্বারিং করা থাকে, সেগুলো হচ্ছে আমাদের এখানে শূন্য ত্রুটির অন্তর্ভুক্ত সেই সকল যন্ত্রপাতি, ঠিক আছে? ওকে, এরপরে দেখো পিছট ত্রুটি। এরপরে আমাদের কি আসবে? পিছট ত্রুটি। ওকে, এই যে পিছট ত্রুটিটা আছে, এই পিছট ত্রুটিটা আমাদের নাট স্ক্রু নীতির ওপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি করা হয়েছে সেই সকল যন্ত্রে এই ত্রুটিটা পরিলক্ষিত হয়। সো এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। দেখো, পিনাট খেয়েছো না তোমরা? খুবই পছন্দের আমার। এই পিনাটটা দিয়ে আমরা মনে রাখতে পারি আর কি, যে দেখো পি মানে হচ্ছে পিছট ত্রুটি, আর নাট মানে নাট স্ক্রু নীতির ভিত্তিতে এটা যেটা পরিলক্ষিত হয় আর কি। ওকে, আরেকটা তথ্য এক্সট্রা মনে রাখবা, এর অপর নাম অনুভূমিক রেখা ত্রুটি। পিছট ত্রুটির অপর নাম কি? অনুভূমিক রেখা ত্রুটি। ওকে, এরপরে আসো যেটা দেখা যাচ্ছে আমাদের লেভেল ত্রুটি। সো লেভেল ত্রুটির ক্ষেত্রে আমাদের কিছু কিছু যন্ত্র আছে, যেমন নিক্তি, বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, আর আমি দুইটা এক্সট্রা লিখে দিয়েছি, অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করতে পারি আর কি। তো সেটা হলো, খেয়াল করো, লোভী তুমি বিচে নিয়ে অনুকে ট্যাগ লাগিয়ে দৌড় দাও। ঠিক আছে, একটা বিচ্ছু প্রকৃতির ছেলে মনে করো, লোভী তুমি বিচে নিয়ে অনুকে ট্যাগ লাগিয়ে দৌড় দাও। আমি আর মিনিংয়ে যাচ্ছি না, তোমরা বুঝে নাও, সূত্রটা এইটা। তো লোভী তুমি, এইটা মানে হলো লেভেল ত্রুটি। লোভী তুমি তার মানে কি? লেভেল ত্রুটি। দেখছো সূত্রের মধ্যেই কি কার সূত্র সেটা কিন্তু আছে। সো লোভী তুমি মানে কি? লেভেল ত্রুটি। ওকে, বিচে তার মানে কি? বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র। ব দিয়ে বিক্ষেপ আর চ দিয়ে কি? চৌম্বকমান। তাহলে বিচে মানে কি? বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র। নিয়ে মানে হলো কি? নিক্তি। নিয়ে মানে নিক্তি। অনুকে, অনু মানে হলো অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র। ট্যাগ, ট দিয়ে হচ্ছে ট্যানজেন্ট, গ দিয়ে গ্যালভানোমিটার। তাহলে ট্যাগ মানে হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার। আর দৌড় মানে দূরবীক্ষণ যন্ত্র। দৌড় মানে কি? দূরবীক্ষণ যন্ত্র। তো ঠিক আছে, তাহলে আশা করে বুঝতে পেরেছো এই পার্টটা। ওকে, এখন আসো আমাদের নাম্বার টুতে কি আছে? পর্যবেক্ষণমূলক ত্রুটি। সো পর্যবেক্ষণমূলক ত্রুটিটা আবার কয়েক প্রকার হয়। সো কি হয় দেখো, ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি এবং পরিবেশগত ত্রুটি। আমরা একটা সূত্র পড়তে পারি, অনেক পর্যবেক্ষণের পর বস পরি পেল। পরীর খোঁজ করতেছিল আমাদের বস, সাপোজ। তা আমাদের অনেক পর্যবেক্ষণের পরে আমাদের বস কি পেয়েছে?
পরি পেয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, পর্যবেক্ষণ এটা মানেই হলো আমাদের পর্যবেক্ষণমূলক ত্রুটি। ওকে, আবারও দেখো সেম সূত্রের মধ্যে নামটা আছে। তাহলে ব দিয়ে কি, ব দিয়ে ব্যক্তিগত ত্রুটি, স দিয়ে সূচক ত্রুটি, পরি মানে পরিবেশগত ত্রুটি, পে মানে বা প দিয়ে প্রান্তদাগ ত্রুটি, আর ল দিয়ে কি লম্বন ত্রুটি। সো এই যে ত্রুটিগুলো আছে নামগুলো আমরা পড়লাম। এখন আসো প্রতিকার এবং এই লাইনটা তোমরা এমনি পড়ো, খুব বেশি ইম্পর্টেন্ট না। এলোমেলো ত্রুটির মধ্যে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হলো পর্যবেক্ষণের ত্রুটির জন্য যেটা হয় সেটাকে আমরা কিন্তু ব্যক্তিগত ত্রুটি বলবো, আর যন্ত্রের জন্য যেটা হয় সেটাকে আমরা যান্ত্রিক ত্রুটি বলবো। সো খেয়াল করো, এই এলোমেলো ত্রুটি কিন্তু দুই প্রকার হয়, ব্যক্তিগত এবং যান্ত্রিক, ব্যক্তিগত এবং কি যান্ত্রিক। সো আশা করি বুঝতে পেরেছো। আরেকটা কথা লাস্ট আমাদের আছে, পুনরাবৃত্তিক ত্রুটি, এটাই আমাদের এখানে শেষ। সেটা হলো পুনরাবৃত্তিক ত্রুটি যেটা আছে এইটা কোন কোন যন্ত্রে দেখা যায়। এই যে তোমরা এই সূত্র দিয়ে পড়বা, স্কচ টেপ দিয়ে পুনরায় মাপো, ঠিক আছে। স্কচ টেপ দিয়ে পুনরায় মাপো, স্কচ টেপ আছে না আমাদের, স্কচ টেপ বলি আমরা, তো স্কচ টেপ দিয়ে কি পুনরায় মাপো। এই পুনরায় মানে হলো পুনরাবৃত্তিক ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি অথবা নিয়মিত ত্রুটি। স্কচ মানে কি, দেখো আমি এইভাবে দাগটা কেন দিয়েছি, কারণ স্কচ মানে হলো স্ক্রু গজের শূন্য ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি। আচ্ছা, টেপ মানে হলো পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, ঠিক আছে। টেপ মানে পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি। আর মাপো মানে মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, মাপো মতে মিটার ব্রিজ আর প দিয়ে প্রান্তিক ত্রুটি। সো আশা করি বুঝতে পেরেছো। তো এই ত্রুটির পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এখন আসো আমাদের অনুশীলনীর প্রশ্নে চলে আসি। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে অনিয়মিত ত্রুটি কি ধরনের ত্রুটি, অনিয়মিত। তো একটু আগে আমি তোমাকে দেখিয়ে আসলাম অনিয়মিত ত্রুটি তোমার দুই ধরনের হতে পারে, ঠিক কিনা। খেয়াল করো, এই যে অনিয়মিত ত্রুটি, এই যে অনিয়মিত ত্রুটি এটা কি যান্ত্রিক ব্যক্তিগত দুইটাই হতে পারে। সো এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, ক এবং খ উভয়ই, তাই না। যান্ত্রিক ব্যক্তিগত দুইটা হতে পারে, তাহলে গ অ্যান্সার আমার। আচ্ছা, এরপরে বলছে পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি, পুনরাবৃত্তিক ত্রুটি সেম। দেখো পুনরাবৃত্তিকে কি দেখিয়ে আসলাম, এটা ছিল পুনরাবৃত্তিক, এই যে স্কচ টেপ দিয়ে, তার মানে কি স্ক্রু গজের শূন্য ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি। সো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রথমটা। আচ্ছা, এরপরে আসো, যদি ভি সমান দূরত্ব হয় আর ব্যাসার্ধ জি অভিকর্ষ ত্বরণ, তাহলে কোন রাশিটি মাত্রাহীন। সো দেখো এর মধ্যে এটা ঘ অ্যান্সার হবে আর কি। সো ভি স্কোয়ার বাই আর জি আমরা জানি এটা সমান কি, এটা সমান হচ্ছে ট্যান থেটা, তাই না, ট্যান থেটা। সো ট্যান থেটা সমান ভি স্কোয়ার বাই আর জি। এখন কোণের কোনো মাত্রা হয় না, এটা মনে রাখতে হবে। কোণের দ্বিমাত্রিক কোণ হোক ত্রিমাত্রিক কোণ হোক, এর ক্ষেত্রে কোনো মাত্রা হয় না। অবশ্যই একক হয় ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট, বাট কোনো কি মাত্রা হবে না, এটা ওকে, এটা আমরা মনে রাখতে পারি। ওকে, এরপরে বহুপদী, এটা আমরা স্কিপ করব। দেখো 16 দাগে বলেছে পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে এবং আয়তন পরিমাপের শতকরা ত্রুটি বলেছে, অর্থাৎ ম্যাথ। সো আমাদের কিন্তু ম্যাথ গুরুত্বপূর্ণ, হ্যাঁ ম্যাথ করতে হবে। এ অধ্যায়ে কিছু ম্যাথ আছে, আমি তোমাদের জন্য ম্যাথের একটা নোট এনেছি। দেখো এই যে চারটা টাইপ আমার এখানে আছে 1 2 3 4, এই চারটা টাইপের মানে বুঝলেই মোটামুটি এই অধ্যায়ের সব ম্যাথ আমরা বুঝে যাবো আর কি, ঠিক আছে। তো খেয়াল করো, প্রথম টাইপ যেটা সেখানে বলা আছে যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি ডেল আর বাই আর এভাবে থাকবে তোমার, হ্যাঁ। ডেল আর বাই আর মানে হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি কত, 1.2%। তাহলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত, অর্থাৎ ডেল ভি বাই ভি কত হবে। এখন ভি এর সাথে আর সম্পর্কে কি, আমরা সূত্র জানি ভি সমান 4/3 পাই আর কিউব, তাই তো। এখন মনে রাখবা ডেল ভি বাই ভি বের করতে হবে যেহেতু আমাদের। সো এইটা সমান ধ্রুবকগুলো উঠে যাবে এবং সংখ্যা, দেখো 4/3 উঠে যাবে, পাই উঠে যাবে, আর কিউবটা বাকি থাকে। এখন যেটা পাওয়ারে থাকবে ওটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। যদি এখানে আর স্কোয়ার থাকতো তাহলে সামনে 2 চলে আসতো, আর বাকিটা ডেল আর বাই আর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি। সো এইভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে, দেন জাস্ট মানটা বসাও, 3 গুণ 1.2 অর্থাৎ 3.6%। এটা হচ্ছে আমাদের একটা টাইপ। টাইপ 2তে আসো, তোমার বলা আছে এখানে যে পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 ± 0.2 সেন্টিমিটার। দেখো আগেরটা হচ্ছে কিন্তু ভিন্ন। এখন আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, সেম সূত্র সেমভাবে আমরা এতটুকু সেম কাজ করলাম। এইবার 3 গুণ
এইখানে প্লাস মাইনাসের পরে যেটা ওইটা হচ্ছে ডেল আর, ঠিক আছে। আর এই আর মানে হচ্ছে 2.5, সো 0.2 ডিভাইডেড বাই 2.5, সো গুণ 100% দিতে হবে। সো যেহেতু আমরা শতকরা ত্রুটি বের করতেছি, সো পার্সেন্টের মানটা নিতে হবে। সো এই ক্যালকুলেশন করলে মোটামুটি 24% চলে আসবে আর কি। সো এটাই আর কি। টাইপ 3তে চলে আসো। টাইপ 3তে বলেছে পরিমাপ্য ব্যাসার্ধটা দেওয়া আছে, পরিমাপ্য ব্যাসার্ধ 5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার সেম। এখন বলছে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার, ঠিক না, পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবই সেম, জাস্ট এইখানে 2 গুণ ডেল আর বাই আর হবে, 2 দিয়ে গুণ হবে। তাহলে 2 গুণ এই যে 0.2 ডিভাইডেড বাই কত 5 গুণ 100%, এটা করলে 8% আমাদের অ্যান্সার হবে। আর লাস্ট টাইপ হচ্ছে শতকরা ত্রুটির সূত্রটা। এই সূত্রতে আমাদের কিছু ম্যাথ আছে। সো সেটা ক্ষেত্রে কি পরিকৃত মান বিয়োগ পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই পরিকৃত মান গুণ 100%। পরিকৃত মান থেকে পরীক্ষালব্ধ মানটা বিয়োগ করবা, তারপর আবার পরিকৃত মান দিয়ে ভাগ দিবা। তো এক্ষেত্রে মনে রাখবা এই যে প্রকৃত মান বিয়োগ পরীক্ষালব্ধ মান, এটাকে বলা হয় পরম মান বা পরম ত্রুটি। এটাকে বলা হয় কি পরম ত্রুটি, ঠিক আছে। আর এই এতটুকুকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। এটাকে প্রকৃত মান দিয়ে ভাগ দিলে এতটুকুকে একসাথে বলা হবে আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি শতকরা ত্রুটির সমান আপেক্ষিক ত্রুটি গুণ 100%, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথ। আচ্ছা, তো এখন দেখো এখানে অঙ্ক কি বলেছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। সো এই অঙ্কটাই কিন্তু আমরা একটু আগে করে আসলাম, ঠিক আছে। এই অঙ্কটাই আমরা একটু আগে করে আসলাম, দেখো এই অঙ্কটা, তাই না। আর দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.2। সো এটার অ্যান্সার কিন্তু আমাদের 24% আসবে, হ্যাঁ 24% আসবে। সো এটা অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এরপরে প্রশ্ন বলেছে আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি। আচ্ছা, আর যাই বলুক আমাদের পড়ার দরকারই নেই। দেখো তো এখানে কি বলেছে, আচরণ ভিত্তি। কি বলেছে, আচরণ ভিত্তি। তো দেখো আমি তোমাকে এখানেই দেখিয়েছি, তোমাকে এই যে আচরণের ভিত্তি বললে কি, আচরণের ভিত্তি বললে কিন্তু অ্যান্সার কি নীতি। আচরণের ভিত্তি বললে অ্যান্সার নীতি। সো এখানে অ্যান্সার কোনটা হবে, নীতি হবে। এই যে খ দাগ অ্যান্সার, আচরণের ভিত্তি মানেই নীতি। আলোকবর্ষ কিসের একক, আমরা জানি দূরত্বের একক। আলোকবর্ষ 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার, লাইট ইয়ার মানে কি, মানে দূরত্বের একক আর কি। আলোকবর্ষ অর্থাৎ আলো 1 বছরে অর্থাৎ 365 দিন সময়ের ব্যবধানে সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলি আমরা আলোকবর্ষ। সো অবশ্যই এটা একটা দূরত্বের একক। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে, সবই দেখিয়েছি আমি এখানে তোমার। এই যে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলবো, তোমরাই বলো, তত্ত্ব বলে। সো অ্যান্সার কোনটা হবে, তত্ত্ব হবে। সো এখানে অ্যান্সার আমার তত্ত্ব, ঠিক আছে। এরপরে আসো, স্পেরোমিটারে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 দেওয়া আছে। স্কেলটিকে 1 পাক ঘোরালে রৈখিক স্কেলে স্মরণ হয় 0.5 মিলিমিটার। লঘিষ্ঠ গণন কত। সো আমরা লঘিষ্ঠ গণনের সূত্র জানি যে স্মরণ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। সো লঘিষ্ঠ গণনের সূত্র তাহলে স্মরণ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। সো জাস্ট ভাগ করে দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 0.5 ডিভাইডেড বাই 50। সো এই ক্ষেত্রে আমাদের ভাগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এটা ভাগ করলে 0.01 আসবে, 0.01 আসবে, ঠিক আছে। 0.01 আসবে। এই যে 0.5 দশমিক আছে, তুমি দশমিক না রেখে 5/10 লিখতে পারো, 5/10। তো সেক্ষেত্রে এখানে তোমার এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে 500। সো 5 ডিভাইড বাই 500 মানে 0.01, ঠিক আছে। ওকে, কোন দুটি ভৌত জগতের উপাদান। আমরা জানি ভৌত জগতের উপাদান কয়টি, 4টি। কী কী ভৌত জগতের উপাদান হচ্ছে 4টি। কী কী, স্থান, ভর, কাল এবং শক্তি। সো এই হচ্ছে আমাদের 4টা ভৌত জগতের উপাদান। সো এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে তাহলে, ভর ও স্থান। ভর ও স্থান, এটা আমাদের অ্যান্সার হবে, ভর ও স্থান। আচ্ছা, এরপরে বলেছে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোনটির কারণে। এটা কিন্তু আমি তোমাকে দেখিয়েছি, ওই যে যান্ত্রিক ত্রুটি যেটা, তাই না, যান্ত্রিক ত্রুটি এটাই ছিল তোমার পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। প্রথমে আমি দেখালাম এই যে পজিটিভ নেগেটিভ দুইটা হতে পারে, কোনটা, এটা যান্ত্রিক ত্রুটি।
সো এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে এই যে প্রথমটা, যন্ত্রের, হ্যাঁ, যন্ত্রের ত্রুটি যেটা সেটা। ওকে, এরপরে দেখো প্রধান স্কেল পার্ট এম, ভার্নিয়ার পার্ট ভি, ভার্নিয়ার ধ্রুবক ভি সি, তাহলে দৈর্ঘ্য এল নির্ণয় সূত্র কি? সো এটা তো আসলে আমাদের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। সো এটা মুখস্থ করতে হবে, এল সমান এম প্লাস ভি গুণ ভিসি। ওকে, দেখো এখানে বলেছে ভি সমান 4/3 পাই আর কিউব সমীকরণে আর এর পরিমাপ যদি 2% ত্রুটি হয় তাহলে ভি নির্ণয় ত্রুটি কত হবে? সো সেম, ভি ডেল ভি বাই ভি সমান কি তোমার 3 গুণ ডেল আর বাই আর। এখন ডেল আর বাই আর এর মানটাই দেওয়া আছে তোমার 2%, তাহলে 3 গুণ 2%, তাই তো? 3 গুণ 2%, তোমাকে আমি শিখিয়েছি। তাহলে 3 গুণ 2% মানে কত? 6%। সো অ্যান্সার হবে ঘ। ওকে, এটা বহুপদী, আমরা স্কিপ করতে পারি। 26 দাগে আসি আমরা, কোনটি মৌলিক রাশি নয়? এখন মৌলিক রাশি কিন্তু আমি তোমাকে প্রথমেই দেখালাম মৌলিক রাশি কী কী ছিল, ওই যে 9টা মৌলিক রাশি ছিল, ঠিক আছে? সো তাহলে ওর বাইরে যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার হবে তড়িৎ বিভব। হ্যাঁ, তড়িৎ বিভব, এই তড়িৎ বিভব কিন্তু আমাদের ওইখানে ছিল না। ওকে, 1 আলোকবর্ষ মানে কত? 1 আলোকবর্ষ, সো এটা তো মুখস্থ করতে হবে আর কি। এটা হচ্ছে তোমার প্রথমটা অ্যান্সার হবে আর কি। হ্যাঁ, 9.4 গুণ 10⁻12 কিলোমিটার, 9.4 10⁻12 কিলোমিটার। আর যদি মিটার বলে তাহলে 9.4 গুণ 10⁻15 মিটার, তাই না? 10⁻3 দিয়ে গুণ হয়ে যাবে। সো এখানে অ্যান্সার প্রথমটা। নিচের কোনটি 1 গিগাহার্জ এবং 1 মিলিহার্জের অনুপাতের সমান? এখন 1 গিগাহার্জ মানে কত? 10⁹, 10⁹, আর 1 মেগাহার্জ মানে 10⁶। তাহলে এই যদি আমরা অনুপাত করি তাহলে অ্যান্সার হবে 10⁻3। সো অ্যান্সার এখানে 10⁻3। আচ্ছা, এখানে খেয়াল করো, ই সমান এইচ নিউ। সো এইচের মাত্রা কোন রাশিটির মাত্রার সমান? সো ই সমান এইচ নিউ, তো আমরা দেখি ই সমান এইচ নিউ যদি হয় তো সেক্ষেত্রে এইচ সমান আমরা লিখতে পারি কি ই বাই নিউ, ই বাই নিউ। এখন ই এর মাত্রা কত? শক্তি যেহেতু, তাহলে ml² T-2, এবং নিউ, নিউ মানে কি এখানে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের মাত্রা কত? T-1, তোমরা জানো কম্পাঙ্কের মাত্রা হচ্ছে T⁻⁻1। এখন এই ক্যালকুলেশন করলে যেটা আসবে ml² T-1। এখন ml² T-1 কিসের মাত্রা? কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মাত্রা, এটা জানতে হবে আর কি। সো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। কৌণিক ভরবেগের সূত্র কি? এল সমান আর ক্রস পি, এল সমান আর ক্রস পি, সেখান থেকে কৌণিক ভরবেগের মাত্রা ওইটা। কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, দেখো আমি তোমাকে আবার একই প্রশ্ন আসতেছে এখানে, আমি তোমাকে শিখিয়েছি আনুষ্ঠানিক, একটা আনু কথা আছে, আনু, আনু মানেই অনু, আনু মানেই অনু, তাহলে আনুষ্ঠানিক চিন্তাধারা বললেই অনুকল্প। আচ্ছা, পিকো কোনটি? পিকো, এই মানগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? এই যে 10⁻12 এটা মানে হচ্ছে পিকো। আর 10⁻12 মানে কি? 10⁻12 মানে হচ্ছে টেরা, টেরা। আর 10⁻9 মানে হচ্ছে গিগা। আর 10⁻−9 মানে তোমরা জানো ন্যানো, ন্যানো, ঠিক আছে? আর এটা মানে হচ্ছে পিকো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কোনো গোলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটি ব্যবহার করা হয়? এটা তো মুখস্থ করতে হবে আর কি। স্পেরোমিটারের যে সূত্র সেটা হচ্ছে গ হবে আর কি। হ্যাঁ, d²/6h + h/2, এগুলো তোমরা এইচএসসি লাইফে করেছো, এইচএসসি লাইফে অঙ্কগুলো তোমরা করেছো বা করো নাই, যাই হোক এটা যদিও শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, হয়তো তোমরা করো নাই আর কি, যাই হোক সমস্যা নেই। এখন দেখো 1 ফেমটোমিটার মানে কত? এটা আমাদের একটু জানতে হবে আর কি। তো আমরা জানি এই যে 10⁻18 এটা মানে কি জানো? অ্যাটো। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাটো। আমাদের বইতে বক্স দেওয়া আছে, বক্সগুলো পড়তে হবে। তাহলে 1 অ্যাটম হয় 10⁻18 মিটার। 10⁻15 এটা মানেই হচ্ছে ফেমটোমিটার। দেখো মনে রাখা সহজ, 18 বা 18 যদি বলি তাহলে অ্যাটো, 18 অ্যাটো, কয়েকবার বলো 18 অ্যাটো, তাহলে -18 বলে অ্যাটো। 15 তাই ফেমটো, 15 ফেমটো। আচ্ছা, -12 মানে তো পিকো আমরা জানি, বললামই, আর এটা তো ন্যানো বললামই একটু আগে, ঠিক আছে? পর্যবেক্ষকের কারণে যে পাঠে যে ত্রুটি আসে তাকে কি বলা হয়? পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আছে, লম্বন ত্রুটি, লম্বন। কোনো একটা মনে করো লম্বন ত্রুটি, এটা মনে রাখতে হবে। মনে করো একটা গ্লাসে পানি আছে, লেবেলিং করা আছে গ্লাসে, প্রশ্ন হচ্ছে কতটুকু পানি আছে। তো তুমি যদি মনে করো একটা উচ্চতা থেকে দেখলে, যে দেখে উপর থেকে দেখলে, তো
তখন কিন্তু যেটা বুঝবা আই লেভেলে যদি তুমি দেখো পানিটাকে তখন কিন্তু অন্য মান পাইতে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই লম্বন ত্রুটিটা অবশ্যই পর্যবেক্ষকের কারণে পাঠের ত্রুটি আসবে। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা যায়? নিক্তি তোমাকে আমি শিখিয়েছি, এই যে খেয়াল করো এখানে আমি তোমাকে দেখিয়েছি নিক্তি বলতেই কোনটা হবে, এই যে নিক্তি বলতে কি লেভেল ত্রুটি, নিক্তি বলতে লেভেল ত্রুটি, সূত্র দিয়েছিলাম লোভে তুমি বেছে নিয়ে, ওই নিয়ে মানে কি নিক্তি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এই যে খ লেভেল ত্রুটি, লেভেল ত্রুটি অ্যান্সার হবে। সব কিছু আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, এখন জাস্ট প্রশ্ন আমরা সলভ করতেছি আর কি। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়া, দেখো বিনা প্রমাণ, বিনা প্রমাণ, দেখো আবারও এখানে চলে আসি, বিনা প্রমাণ বললেই কোনটা হবে, এই যে বিনা প্রমাণ, বিনা প্রমাণ বললেই স্বীকার্য, তাকে আমি কি করেছিলাম বিনা প্রমাণেই তাকে আমি স্বীকার করে নিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে স্বীকার্য। বইতে ভুল অ্যান্সার থাকতে পারে, এটা মনে হয় নীতি বা তত্ত্ব আছে কিনা আমি শিওর না, বাট স্বীকার্য হবে এক্ষেত্রে অ্যান্সার। হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে স্বীকার্য হবে। কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে ঘটে? ওই যে বললাম নাট স্ক্রু, পিনাট, পিনাট দিয়ে বললাম নাট স্ক্রু, তাহলে পি দিয়ে কোনটা আছে পিছট ত্রুটি, এটাই আমাদের অ্যান্সার হবে। পদার্থের পরিমাপের এসআই একক কোনটি? তাহলে এটা তো আমাদের ওই যে তোমার হচ্ছে যে মৌলিক রাশিগুলোর মধ্যে ছিল, পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল। হ্যাঁ আমরা মোল বলি না, 2 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন, 3 মোল নাইট্রিক অ্যাসিড। সো পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল, এসআই একক, ঠিক আছে ওকে। প্রকৃত মান আর পরিমাপ্য মানের পার্থক্য কি বলবো? আমি তোমাকে বললাম প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান, এটাকে বলা হয় পরম ত্রুটি, পরম ত্রুটি। আমি তোমাকে একটা অঙ্ক এই যে সূত্র দেখিয়েছি এখানে, তো এখানে তোমার দেখো প্রকৃত মান আর পরীক্ষালব্ধ মান, এটা বিয়োগফলকে আমরা বলবো হচ্ছে যে কি পরম ত্রুটি, ঠিক আছে। সো এখানে বলেছে পরিমাপ্য মান, পরিমাপ্য মান আর পরীক্ষালব্ধ মান একই কথা। সো এখানে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে কি পরম ত্রুটি, ওকে। এরপরের প্রশ্নে আসো, আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি, এটাও তো আমি তোমাকে দেখালাম। আপেক্ষিক ত্রুটি মানে কি ওই পুরো জায়গাটা, দেখো এই যে এইটাকে একসাথে বলতেছি আমরা আপেক্ষিক ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি গুণ 100%, তাহলে এখানে শতকরা ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি গুণ 100%। সো অ্যান্সার হবে খ। দেখো এই সমীকরণে বলেছে ওমেগা এর মাত্রা কোনটি? এখন ওমেগা মানে কি আমরা জানি কৌণিক বেগ। এখন কৌণিক বেগের মাত্রা সূত্র দেখার দরকার নাই, এমনি আমরা বলছি কৌণিক বেগের মাত্রা হচ্ছে পার টি, অর্থাৎ টি⁻⁻1। সো সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের খ। দেখো m0 l0 টি⁻⁻1। পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? দেখো আবারও সেম কথা, পদার্থবিজ্ঞানের ভিত্তি বলেছে, তো পদার্থবিজ্ঞানের ভিত্তি বললে কোনটা অ্যান্সার হবে? এই যে পদার্থবিজ্ঞানের ভিত্তি, তাহলে নীতি। আচরণের ভিত্তি বলুক বা পদার্থবিজ্ঞানের ভিত্তি বলুক, অ্যান্সার কী হবে? নীতি হবে। সো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নীতি, অ্যান্সার হচ্ছে কি নীতি। পর্যবেক্ষণ আর পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত, মতবাদটি কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নামটা পড়তে হবে, বিজ্ঞানী এখানে অ্যান্সার হবে গ্যালিলিও। বিজ্ঞানের যে নামগুলো আছে, বিজ্ঞানীদের নাম, ওইটা আমি তোমাকে দেখালাম না, বাকি সবগুলো দেখাইছি আর কি মোটামুটি। বিজ্ঞানীর নামগুলো একটু পড়ে ফেলো আর কি, বিজ্ঞানীর নামের জন্য আমার সূত্র আছে, কিন্তু বিজ্ঞানীর নাম হচ্ছে অনেক বিজ্ঞানী এবং তাদের অবদান বা তাদের যে মানে তোমার অবদান আছে, অবদান বা তাদের যে আবিষ্কারগুলো আছে এগুলো হিউজ। সো প্রায় 2-3-4 পেজের মতন আমাদের পড়া, সো ওইটা তোমরা সূত্র দিয়ে পড়ে ফেলবা আর কি সুন্দর করে, ঠিক আছে ওকে। এখন দেখো সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এই দুটো রাশির যোগফল আমাদের বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা এটা কীভাবে করতে পারি? সো খেয়াল করো, 6.75 10⁴ আমরা একটু আলাদা করে করি। 6.75 গুণ 10⁴, এর সাথে কাকে যুক্ত করতে হবে বা যোগ করতে হবে? 4.52 10⁻³ 4.52 গুণ 10⁻³ এই দুটো যোগ করতে হবে। এখন দেখো এখানে কিন্তু 10⁻⁴ আছে, এখানে 3 আছে। সো এই দুইটাকে আমাদের এক করার জন্য এখানে আমরা 10⁻³ করতে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে দশমিক 1 ঘর সামনে চলে যাবে, তাহলে হয়ে যাবে 67.5 10⁻³ গুণ প্লাস হচ্ছে 4.52 গুণ 10⁻³ সেন্টিমিটার। এখন 10⁻³ কি কমন, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি। সো আমরা কমন নিলাম,
বাকিটা আমরা যোগ করে দেবো 67.5 যোগ 4.5 যোগ করে দিলাম। তো সেক্ষেত্রে 67 আছে 71 আর 1 হচ্ছে 72, যোগ করো, যোগ করলে আর কি 72ই হয়। সো 72 গুণ 10⁻3। সো এটা আমাদের অ্যান্সার। কোনটা আছে 72 গুণ 10⁻3, এই যে খ দেখাচ্ছে। সো এটা আমাদের কি অ্যান্সার হবে। দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার আর প্রকৃত মান 10.4, শতকরা ত্রুটি কত? সো এই ক্ষেত্রে সূত্র জাস্ট সূত্রের মান বসাই দিলে হয়ে যাবে। প্রকৃত মান কত ছিল? 10.4 ছিল। সো 10.4 বিয়োগ পরীক্ষালব্ধ মান মানে 10 ডিভাইডেড বাই প্রকৃত মান মানে 10.4 গুণ 100%। সেটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 10.4 থেকে 10 বিয়োগ করলে 0.4 ডিভাইডেড বাই 10.4। ওকে, এখন দেখো গুণ 100%। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কী করা উচিত? পয়েন্ট যেহেতু আছে, আমরা 0.1 ঘর সামনে দিলে একটা পূর্ণ মান পেয়ে যাচ্ছি। সো 1 ঘর সামনে দিলাম আমরা, অর্থাৎ 10 দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হবে 4, নিচে হবে 104 গুণ 100%। তো এখন আমরা এই 4 ভাগ 104 করলে কত হয়? 4 × 4 আর 4 25 26, তাহলে 1/26 গুণ 100%, তাহলে 100 ডিভাইডেড বাই কি 26%। তো এখন তোমরা জানো এখানে যদি 25 থাকতো তাহলে 100কে 25 দ্বারা ভাগ করলে হতো 4, কিন্তু আছে কত 26, মানে 4-এর চেয়ে একটু কম হবে, 4-এর চেয়ে কি একটু কম হবে। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 3.84%। দেখো, তো এইভাবে কিন্তু করতে হবে তোমাকে, কারণ আমাদের হাতে কলমে যেহেতু আমরা করতেছি ম্যাথগুলা, তো আমাদের যত অনুশীলনী ম্যাথগুলো আছে কাছাকাছি মান যেটা সেটা আমাদের অ্যান্সার করতে হবে, এবং একটু কৌশল করে স্মার্টলি তোমাকে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। ঠিক আছে, তুমি যদি স্মার্টনেসের পরিচয় দাও তুমি অন্যদের থেকে এগিয়ে যাবা। আর মেডিকেল পড়ালেখা এরকমই, বুঝছো? তোমার মেডিকেলে কি পড়তে হবে এটা যেমন জানতে হবে, কি পড়তে হবে না এটাও জানতে হবে। ঠিক আছে, এবং কিভাবে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, সব কিছু স্মার্টলি গরুর মতো সব যদি মুখস্থ করে যাও হবে না। মেডিকেল খুবই কম সময় তোমার, ঠিক আছে? এখানে স্মার্টলি পড়ালেখা করতে হবে যাতে কম সময়ের মধ্যেই ইফেক্টিভ আউটপুটটা তুমি জেনারেট করতে পারো। ঠিক আছে, তো এইভাবে আর কি। তা যাই হোক, এরপরে দেখো স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান দেওয়া আছে, ক্ষুদ্রতম কত বেদ মাপা যায়? তো যেটা লঘিষ্ঠ ধ্রুবক ওইটাই মাপা যাবে 0.01, তাহলে অ্যান্সার হবে খ। আচ্ছা, এরপরে আমাদের 47 দেখ, খেয়াল করো। নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তা বর্ণনা। নির্দিষ্ট শর্ত মানে কি? দেখো, নির্দিষ্ট শর্ত মানে সূত্র, তাহলে নির্দিষ্ট শর্ত বললে এখানে অ্যান্সার হবে আমাদের কি সূত্র। সো অ্যান্সার এখানে সূত্র। এককের সঠিক ক্রম কোনটি? তো দেখো, পারসেক এর মান হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, পারসেক আমরা জানি 1 পারসেক মানে হচ্ছে 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার। তার মানে পারসেকের মান সবচেয়ে বড়, 3.26 লাইট ইয়ার 1 পারসেক। তাহলে পারসেক সবচেয়ে বড়, দেন আলোক বছর, মেগামিটার, অ্যাংস্ট্রম। সো অ্যান্সার এখানে আমাদের কী হবে? গ হবে। ফোটনের শক্তি কম্পাঙ্ক নিউ, এর মধ্যে সম্পর্ক E = h নিউ, তাহলে এইচের মাত্রা কোনটা? একটু আগে আমরা দেখে আসলাম এইচের মাত্রা m² T-1, তাই না? একটু আগে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করে আসলাম। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কি ক। আচ্ছা, এরপরে আসো 50 দাগ। এল, সি আর যথাক্রমে স্বকীয় আবেশাঙ্ক এগুলো দেওয়া আছে, ঠিক আছে? কোনটি সূচিত হবে? আচ্ছা দেখো, এখানে অ্যান্সার হবে গ। ঠিক আছে, অ্যান্সার হবে কি গ, কম্পাঙ্কের মাত্রা। কম্পাঙ্কের মাত্রা। সো কম্পাঙ্কের মাত্রা কি? T⁻⁻1, T⁻⁻1। এখন অ্যাকচুয়ালি আমাদের কি উদ্দেশ্য দেখো, এখানে আমাদের মাত্রা বের করতে হবে সবগুলার করে, যেইটার মাত্রা আসবে T⁻⁻1 সেইটা আমাদের অ্যান্সার। তো এখানে 1/√LC এইটা করলেই এর মাত্রায় আসবে আর কি T⁻⁻1, বুঝছো? কীভাবে আসে যদি আমরা একটু দেখাইতে চাই, তো আমরা এল এর মাত্রা জানি, এল স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল এর মাত্রা জানি ml² T-2 A-2, এটা হচ্ছে এল এর মাত্রা। আর সি এর মাত্রা কি? সি এর মাত্রা হলো m⁻⁻1 L⁻⁻2 A² T⁴। এগুলো আসলে মুখস্থ করতে হবে, বুঝছো? মুখস্থ করতে হবে। এখন আসো এলসি যদি আমি করি, এলসি গুণ করলাম, তাহলে গুণ করো, এই যে এম আর m⁻⁻1 গুণ করলে কি হয়? গুণ করলে কিন্তু কাটাকাটি হয়ে যায়, 1 - 1 মানে 12 পরে যোগ হয়ে যায়, তাহলে m⁻0 মানে 1, তাহলে আর লেখার দরকার নেই। L² L⁻⁻2 এটাও কিন্তু 0 হয়ে যাবে, A² A⁻⁻2 এটাও 0 হয়ে যাবে, বাকি থাকে শুধু T⁻⁻2 আর এখানে T⁴ যোগ করো, তাহলে 4 - 2 কত হয়? 4 - 2 মানে স্কোয়ার, তাহলে T² হবে। এলসি মানে কি T²। এখন √LC যদি আমি করতে চাই তাহলে √T², তার মানে T
আর 1/√L যদি করতে চাই তাহলে 1/t, তার মানে t⁻⁻1। এটাই কিন্তু আমাদের কম্পাঙ্কের মাত্রা। সো এখানে অ্যান্সার হবে 1/√LC। আচ্ছা, এই ভৌত রাশিটির মান নির্ণয়ে তোমার ABCD এর পরিমাণ যথাক্রমে এত এত % ত্রুটি হয়, সর্বাধিক সতর্কতা থাকতে হবে। আচ্ছা, খেয়াল করো, এখানে এর পাওয়ার কত আছে? স্কোয়ার, মানে 2 আছে, তাহলে 2 গুণ 1%, এভাবে করতে হবে। পাওয়ার যেটা থাকবে তার সাথে এই শতকরা ত্রুটিটা গুণ দিতে হয়। তোমরা জানো, আমি দেখিয়েছি আয়তনের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, ওই 3টা কিন্তু সামনে চলে আসে, তাহলে পাওয়ারটা সামনে চলে এসে গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ 1% মানে কত? এর জন্য তাহলে হবে 2% ত্রুটি। হ্যাঁ, ওকে, 2% আছে বি এর জন্য, তাহলে হাফ গুণ 2 কত হয়? হাফ গুণ 2 মানে হচ্ছে কিন্তু 1, হাফ গুণ 2, দেখো 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে 1 থাকে, তাহলে বি এর জন্য ত্রুটি হচ্ছে 1%। সি আছে 1/3 আর এখানে 2, তার মানে 1/3 গুণ 2, তার মানে 2/3। এখন 2/3 মানে কিন্তু 0.67 টাইপের কিছু একটা, তাহলে 0.67%, ঠিক আছে। আর d⁻3, তাহলে 3 গুণ 4%, তার মানে 3 4 12%। তাহলে সবচেয়ে বেশি ত্রুটি কোনটার ক্ষেত্রে হচ্ছে? ডি এর জন্য, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে ডি। আচ্ছা, এরপরে দেখো, একটি তারের প্রবাহ মাত্রা দেওয়া আছে এত অ্যাম্পিয়ার এবং দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে এত ভোল্ট, তারটি রোধ কত? খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আচ্ছা, তো এখানে দেখো প্রবাহ মাত্রাটা দেওয়া আছে I = 2.5 ± 0.5 আর 40 ± 1, তাহলে I সমান দেওয়া আছে 2.5 ± 0.5 আর ভি দেওয়া আছে কত? ভি দেওয়া আছে 40 ± 1, 40 ± 1 আর কি। হ্যাঁ, তো আমাদের রোধ বের করতে বলেছে না, দেখো তারটি রোধ কত সেটা বের করতে বলেছে। তো এখন আমরা নর্মাল আর সমান কি জানি, সূত্র ভি সমান আই, তাহলে আর সমান v/i। তো আর সমান v/i যদি হয় তাহলে 40/2.5, তাই না? 40/2.5। আচ্ছা, একটু বোঝা নিও, 40/2.5, সেটা ক্যালকুলেশন করলে হবে 16। তাহলে আর এর মান কত? 16। তাহলে প্রথমে কত হবে? 16। তো সেটা সব জায়গায় দেওয়া আছে, সব জায়গায় কিন্তু 16 দেওয়া আছে। এখন আসো ∂R/r যদি আমি করতে চাই, ∂R/r, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমরাও প্লাস মাইনাস দিব, অথবা না দিলেও সমস্যা নাই, যাক না দিলেও সমস্যা নাই, বাদ দাও। ∂R/r সমান কি? যেহেতু v/i, তার মানে কি ∂v/v প্লাস ∂i/i। এখন দেখো ∂v/v, ∂v কত? 1, v কত? 40, বুঝতে পেরেছ? প্লাস ∂i কত? 0.5 আর i মানে কত? 2.5। এখন এটা একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন করবা, এখানে আমি আর করে দিচ্ছি না, হাতে কলম ক্যালকুলেশন করা যায়, জাস্ট 40/1 করবা, ঠিক আছে? আর 2.5/0.5 এভাবে ক্যালকুলেশন করবা, বা এটাকে তুমি 0.1 ঘর সামনে নিবা, তো নিলে 5/25 হবে, তখন 1/5, ঠিক আছে? এভাবে করবা আর কি। অ্যান্সারটা কোনটা আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে 0.225, 0.225। সো এখন তাহলে 16 প্লাস মানে 0.225, এটা আমাদের অ্যান্সার। কিন্তু দুঃখের বিষয়, এখানে 0.225 বলে কিছু নাই, বইতে অ্যান্সার কোনটা দেওয়া জানো? এই খ দাগ অ্যান্সার দেওয়া, ঠিক আছে? অ্যাকুরেট মানটা কিন্তু এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে? এরপরে আসো, স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের n-1 ভাগের সাথে মিলে যায়। মূল স্কেলে 1 ভাগের মান 1 মিলিমিটার, যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কত? ওকে, খেয়াল করো, যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক মানে কিন্তু মূল স্কেলের 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ভালোভাবে বোঝো, মূল স্কেলের 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তাহলে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা মানে হলো মূল স্কেলের 1 ভাগ, ঠিক আছে? মূল স্কেলের 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। এখন আমাদের কিন্তু প্রশ্নে দেখো, খেয়াল করো, মূল স্কেলের 1 ভাগটা দেওয়া আছে 1 mm, তাহলে 1 আমরা লিখতে পারতেছি বিয়োগ। এখন ভার্নিয়ার স্কেলের 1 ভাগ বের করতে হবে, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? ভার্নিয়ার স্কেলের n ভাগ দেওয়া আছে, মূল স্কেলের n-1। এখন আমরা ঐকিক নিয়ম করবো, একটু খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের n-1 ভাগ, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ মূল স্কেলের কি n-1 ডিভাইডেড বাই n, তাই না? ঐকিক নিয়ম করলাম, তাহলে n-1 ডিভাইডেড বাই n, এই যে n-1 ডিভাইডেড বাই n। তো আশা করি বুঝতে পেরেছো, জাস্ট ঐকিক নিয়ম করলাম কিন্তু আমরা। সো এখন দেখো 1 মাইনাস, এখন n/n লিখতে পারি আমরা এখানে,
বিয়োগ 1/n লিখতে পারি, ঠিক কিনা? আচ্ছা, তখন ব্র্যাকেট যেটা উঠাই দিই আমরা, তাহলে কী হবে? ব্র্যাকেট উঠাই দিলে 1 বিয়োগ n মাইনাস n মানে কি 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে 1/n। 1 মাইনাস 1 মানে তো 0, তাহলে 1/n থাকবে। তো এটা আমাদের অ্যান্সার, বাট 1/n নাই আমাদের, তাহলে ওর কাছাকাছি বা ওই টাইপের কী আছে? 1/10n আছে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে, ঠিক আছে? ওকে। আর রোধের মধ্য দিয়ে আই প্রবাহমাত্রা টি সময় ধরে যাবে, সেক্ষেত্রে সূত্র আমরা জানি H সমান I²RT। আই আর টি পরিমাপের ত্রুটি যথাক্রমে এত এত হলে উৎপন্ন তাপ পরিমাপের ত্রুটি কত? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট করতে হবে কি, জাস্ট তোমার গুণ করতে হবে। এই যে I² ছিল, তাহলে 2টা সামনে চলে আসবে, গুণ আই কত ছিল, আই কত পার্সেন্ট ছিল এখানে, আই হচ্ছে 3%, তাহলে 2 গুণ 3 মানে 3 দোকানে কত, 6%। আচ্ছা, বাকিগুলো কিন্তু কোনো পাওয়ারই জাস্ট 1 সো 1 করলেই হয়ে যাচ্ছে। এর জন্য একে কত, 1%, আর টি এর জন্য 1 গুণ 2 মানে 2%। সো এগুলো জাস্ট যোগ করো, 6 আর 1 7 আর 2 9%। টোটাল আমাদের ত্রুটি হবে টোটাল 9%, বাট এখানে কোনোটা 9% নাই, তাহলে কাছাকাছি কোনটা আছে, 7%। এটাই আর তোমার বইতে অ্যান্সার দেওয়া আর কি, ঠিক আছে? এটাই তোমার বইতে অ্যান্সার দেওয়া। দুটি রোধের মান দেখো দেওয়া আছে, R1 এত ওহম এবং R2 এত ওহম। রোধগুলোকে শ্রেণী সমবায় যুক্ত করলে শতকরা ত্রুটি সহ তুল্য রোধ কত? খুবই সুন্দর প্রশ্ন, খেয়াল করো। তো তোমার এখানে R1 কত দেওয়া আছে, 8 প্লাস মাইনাস 0.5, তাহলে R1 আমি একটু লিখি 8 প্লাস মাইনাস 0.5 ওহম। আর R2 কত দেওয়া আছে, 12 প্লাস মাইনাস 0.5, তার মানে 12 প্লাস মাইনাস 0.5 ওহম। ওকে, এখন দেখো, যেহেতু শ্রেণীতে আমরা যুক্ত করলাম, শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে আমার তুল্য রোধ বের করতে হবে। এখন RS মানে নর্মাল R1 প্লাস R2, 12 আর 8 কত, 12 আর 8 হচ্ছে আমাদের এখানে 20, তাহলে 20 ওহম কিন্তু আমাদের সামনে আসবে, এটা বুঝতেছি। এখন এর পরেরটা কত আসবে খেয়াল করো তো, R1 ম্যাক্সিমাম কত হতে পারে, R1 ম্যাক্সিমাম হতে পারে 8 প্লাস 0.5, তাই না? তার মানে 8.5। আর R1 মিনিমাম কত হতে পারে, R1 মিনিমাম হতে পারে 8 মাইনাস 0.5, তার মানে 7.5 ওহম। বুঝতেছো তোমরা? ওকে। R2 ম্যাক্সিমাম কত হতে পারে, 12 প্লাস 0.5, তার মানে 12.5 ওহম। আর R2 মিনিমাম কত হতে পারে, 12 মাইনাস 0.5, তার মানে হচ্ছে 11.5 ওহম। তো খেয়াল করো, এখন যদি আমি RS ম্যাক্স করি আর RS মিনিমাম করি, তাহলে RS ম্যাক্স যদি আমি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কত হবে, RS ম্যাক্স মানে হলো R1 ম্যাক্স প্লাস R2 ম্যাক্স, বুঝেছো? তাহলে RS ম্যাক্স করলে হয় 8.5 প্লাস 12.5, তার মানে 12 আর 20 আর 1 21 ওহম হবে, ঠিক আছে? আর RS মিনিমাম যদি আমি করতে চাই, RS মিনিমাম, তো সেক্ষেত্রে আমার কত হবে, R1 মিনিমাম প্লাস R2 মিনিমাম, তার মানে 7.5 প্লাস 11.5, 11 সাথে 18 আর 1 19, তাহলে 19 ওহম। আচ্ছা, এখন আমি যদি ডেল RS করতে চাই, দেখো আমি যদি ডেল RS করি, কারণ আমাদের কী বের করতে হবে, তোমার দশমিকের পরে ত্রুটিটা বের করতে হবে, শতকরা ত্রুটি, তাহলে ডেল RS বাই RS এটাই তো বের করতে হবে, তাই না? সো ডেল RS কত, ডেল RS মানে দুটো বিয়োগ করতে হবে, বিয়োগফল 21 আর 19 বিয়োগ করলে কত হয়, 2 ডিভাইডেড বাই RS কত, RS হচ্ছে তোমার RS হচ্ছে 20, এই যে আমরা বের করে আসলাম RS 20, তাই না? এই যে RS কত, 20, এই যে RS। সো 2/20 গুণ কত, 100%, আমাদের এখানে 100% যদি গুণ করতে হয় আমরা জানি, তাহলে 20 100 ভাগ করলে হয় 5, 5 দোকানে কত, 10, তাহলে 10%, তাহলে অ্যান্সার হবে 20 প্লাস মাইনাস 10%। তো সেক্ষেত্রে অ্যান্সার আসছে আমাদের এখানে ঘ, 20 প্লাস মাইনাস 10%। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো, লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? আর দেখাচ্ছি না, মোটামুটি এটা অ্যান্সার হবে আমাদের গ, হ্যাঁ, উদস্থিতি নিক্তি। ওকে, 58 বহুপদী বাদ দেবো আমরা, 59 60 হচ্ছে আমাদের একটা উদ্দীপক দিয়ে কোশ্চেন, সো এটাও বাদ দিতে পারি, 61 বাদ দেবো। গ্রহগুলো গতিপথ উপবৃত্তের আর কে বলেছেন, কেপলার, এটা তো বিজ্ঞানীর নাম, মুখস্থ রাখতে হবে। পাখির উড়া পর্যবেক্ষণ করেছে লিওনার্দো দা ভিঞ্চি, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো, তোমার দেশে একটি গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 সেন্টিমিটার,
পরিমাপমান এত, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? তো এক্ষেত্রে আমাদের প্রথমে শতকরা ত্রুটিটা বের করতে হবে। শতকরা ত্রুটি, তো শতকরা ত্রুটি ডেল আর বাই আর। প্রকৃত মান কত ছিল? প্রকৃত মান 3 বিয়োগ 2.98। দেখো 3 বিয়োগ 2.98 ডিভাইডেড বাই 3। তোমাকে আমি সব সূত্র কিন্তু শিখিয়েছি, প্রথমেই সূত্রগুলো আমি শিখিয়েছি। তো এক্ষেত্রে 0.02 ডিভাইডেড বাই 3 গুণ 100%। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 0.67%। তো এটা তো গেল। এখন যদি আমি আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে চাই, তো সূত্র তো আমার ভি সমান 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে 3 গুণ এত হবে, তাই না? ডেল ভি বাই ভি, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি মানে কি? ডেল ভি বাই ভি সমান 3 গুণ ডেল আর বাই আর। কারণ ডেল আর বাই আর মানে কত? 0.67। সো এটা জাস্ট আমি গুণ করে দেবো। তো এটা গুণ করলে অ্যাকচুয়ালি আমার আসবে 2, কারণ এই 0.67 মানে কি জানো? 0.67 মানেই হচ্ছে 2/3। এখন 3 3 কাটো, থাকে 2, তাহলে অ্যান্সার হবে আমার 2%। সো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার ঘ, হ্যাঁ 2%। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো। একটি সিলিন্ডার দৈর্ঘ্য দেওয়া আছে, উহার আয়তন হচ্ছে দেওয়া আছে, উহার ব্যাস কত হবে? এখন সিলিন্ডার যদি বলে সেক্ষেত্রে সিলিন্ডারের দৈর্ঘ্য মানে আয়তনের সূত্র আমরা জানি ভি সমান পাই আর স্কোয়ার এইচ। আয়তন বলা ছিল 4, পাই মানে কত তোমরা জানো? 22.7, ঠিক কিনা? হ্যাঁ, আর ইন্টু আর স্কোয়ার। আর এই যে তোমার এইচ আমার কত দেওয়া ছিল? যে দৈর্ঘ্য থেকে কত দেওয়া আছে? আচ্ছা, এখানে আমাদের দৈর্ঘ্য বলা আছে 7/22। এই 7/22 মানে হচ্ছে এইচের মান 7/22। তো 7/22 7 কাটাকাটি হয়ে যাবে, থাকবে আর স্কোয়ার সমান 4। তাহলে আর স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে আর সমান কত? 2। আমাদের চেয়েছে কিন্তু ব্যাস। ব্যাস চাওয়া মানে তোমার ডিকে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হয়। সো এখানে অ্যান্সার হবে 4। সো এখানে অ্যান্সার কোনটা হবে? 4 মিটার। 4 মিটার। ওকে। কোন ধরনের ত্রুটি কোনোভাবেই দূর করা যায় না? এটা মুখস্থ রাখতে হবে। পদ্ধতিগত ত্রুটি কোনোভাবে দূর করা যায় না। পদ্ধতিতেই যদি তোমার ভুল থাকে, তাহলে তো তুমি কোনোভাবেই দূর করতে পারবা না। আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো। আবারও কিন্তু মোটামুটি সেম, আগে একটা এই টাইপের আমরা অঙ্ক করে আসছি, তো এটা আগেরটার মতনই করবা। সো আমি আর করে দিচ্ছি না, এক্ষেত্রে অ্যান্সার আমাদের ক হবে আর কি। হ্যাঁ, এরপরে প্রশ্ন আসো, লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষা পরিবর্তন শতকরা পরিবর্তন বেশি দেখা যাবে কোনটার ক্ষেত্রে? সো এখানে অ্যান্সার হবে আমাদের আয়তন। হ্যাঁ, কারণ ব্যাসার্ধ যদি বলে সেক্ষেত্রে ডেল আর বাই আর গুণ 100%। আচ্ছা, ক্ষেত্রফল যদি বলে তাহলে যেহেতু আর স্কোয়ার, তার মানে কি 2 গুণ যেটা লিখেছি এইটা। আয়তন মানে কি? আর কিউব, 4/3 পাই আর কিউব, সেক্ষেত্রে 3 গুণ এই যেটা লিখলাম এটা, মানে ডেল আর বাই আর গুণ 100%। তো দেখো সবচেয়ে বেশি পরিবর্তন তো আয়তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ওকে, এরপরে দেখো এই সমীকরণে এ এর মাত্রা কত? এখন খুব একটা মানে বেসিক শিখতে হবে তোমাকে। সেটা হলো আমাদের একটা সমীকরণের প্লাসের দুই পাশে যে থাকবে অথবা মাইনাসের দুই পাশে যে থাকবে, ওগুলোকে বলা হয়, প্রতিটাকে বলা হয় কি? পদ বলা হয়। এখন এই প্রতিটা পদের মাত্রা সেম হতে হয়। প্রতিটি পদের মাত্রা সেম হতে হয়। সেম মাত্রাযুক্ত পদই কিন্তু যোগ করা যায় অথবা বিয়োগ করা যায়। তাহলে আমরা বুঝতেছি পি এর যে মাত্রা এ বাই ভি স্কোয়ারেরও সেম মাত্রা, তাই না? সো এই ক্ষেত্রে আমরা মাত্রার হিসাবে কিন্তু আমরা লিখতে পারি পি সমান এ বাই ভি স্কোয়ার। এটা কিন্তু এ, ঠিক আছে? এ বাই ভি স্কোয়ার। কারণ যেহেতু আমাদের এ এর মাত্রা বের করতে বলেছে, তার মানে এ সমান লিখতে পারি পি গুণ ভি স্কোয়ার, তাই তো? তো এখন পি এর মাত্রা কত? এটা আমরা জানি ml-1 t-2, এটা কিন্তু আমরা জানি আর কি, চাপের মাত্রা, গুণ ভি স্কোয়ার। ভি মানে কি? আয়তন। সো আয়তনের মাত্রা আমরা জানি এল কিউব, আর হচ্ছে স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমরা এখন জাস্ট এটা করলে হয়ে যাবে এম, কারণ l-1 আর l⁴ কত ছিল? 6 মানে 5। সো এখানে হবে ml⁵ হবে t-2, ml⁵ t-2, এটা আমাদের অ্যান্সার। সো কোনটা আছে? এই যে খ দাগ আছে। সো এখানে খ দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো বল আর স্বরণ উভয় একক দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে? সো এখন বল স্বরণ, এখন গতিশক্তি মানে কি? আমরা জানি ডাব্লু সমান কি? এফএস। সো এটাও দ্বিগুণ, ওটাও দ্বিগুণ, তাহলে 2 দ্বিগুণে 4, তাহলে আমাদের অ্যান্সার হবে 4।
একজন ছাত্রকে এত মিটার মাপে একটি ঘনক দেওয়া হলো, আয়তন কত? এখন ঘনকের আয়তন আমরা জানি এ কিউব, ঠিক আছে, জাস্ট গুণ করতে হবে 3 বার। এবং 10⁻³ কে 3 বার গুণ করলে হয় 10⁻⁹, -3 কে গুণ করলে 10⁻⁹ হয়। আর 1.3 কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে কত হয়? তো সেক্ষেত্রে কিন্তু মানে অ্যান্সার হবে খ 2.197। 1.3 কে 3 বার গুণ করলে 2.197, একদম এক্স্যাক্টলি এই মানটাই হয়। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যান্সার হবে খ। কোন রাশির সময়ের মাত্রা 1 নয়? এখন খেয়াল করো, মাত্রা যদি 1 হতে হয়, মানে মাত্রা 1 হলে এককও সেমই হয়। একটা জিনিসের যদি মাত্রা একই হয়, দুইটা জিনিসের মনে করো মাত্রা দুইটা সেম, তাহলে ওই দুইটা জিনিসের এককও সেম হবে। ঠিক আছে, এখন দেখো চাপ, ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন, এই সবগুলারই একক কিন্তু আমরা জানি Nm-2। আচ্ছা, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য, তড়িৎ বিভব, এই সবগুলোর জন্যই আমাদের একক হচ্ছে ভোল্ট। তাপ, কাজ, শক্তি সবগুলোর জন্য একক হচ্ছে জুল, বাট এইটা ভিন্ন। সো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ঘই হবে। যেমন দ্বিপোল ভ্রামক, এর একক কি? সিএম, কুলম্ব মিটার। তড়িৎ ফ্লাক্স, এর একক কি? ভোল্ট মিটার, ভিএম। আর তড়িৎ ক্ষেত্রে একক হচ্ছে E = F/x, তার মানে নিউটন পার মিটার, Nm-1। সো তিনটা ভিন্ন, সো অ্যান্সার আমাদের এক্ষেত্রে এটা। আচ্ছা, এরপরে তোমার অনেক কিছু দেওয়া আছে, বলেছে স্পেরোমিটারের সাথে এইচ নির্ণয় সূত্র, এটাও মুখস্থ করতে হবে। সূত্র তো মুখস্থ করার ছাড়া উপায় নাই, m/p + n/lc। আচ্ছা, সিজিএস এককের কোনো মান বের করতে হলে আমরা জানি এসআই এককের চেয়ে 10⁷ গুণ বেশি হয়। সো 10⁷ দ্বারা কি গুণ দিতে হবে। এসআই এককে যে মানটা পাবো আমরা, তার সাথে 10⁷ দেখি গুণ দিলে সিজিএস এককে আমরা মানটা পেয়ে যাব। সর্বাপেক্ষা ছোট একক কোনটি? আচ্ছা, খেয়াল করো, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার। এক্স-রে ইউনিট মানে 10⁻13 মিটার। আচ্ছা, অ্যাটো মানেই বললাম, অ্যাটো মানে 18, তাহলে 10⁻18 মিটার। আর মিলি মাইক্রন, দেখো মাইক্রন মানে 10⁻⁻6, মিলি মানে 10⁻⁻3, দুটা যোগ করলে হয় 10⁻⁹। সো সবচেয়ে ছোট কোনটা? এখানে অ্যাটোমিটার। সো অ্যান্সার গ। ওকে, এরপরে আসো 76 তো বহুপদী, বাদ দাও, সমস্যা নাই। 77 পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? সো এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো, যেহেতু একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সূত্রটা তো এটাই হবে, ক্ষেত্রফল যেহেতু বলেছে, তাহলে r² পাই r², তাহলে অ্যান্সার মানে প্রশ্ন সূত্রটা হবে 2 গুণ ∂r/r, তাই তো? এটা তো এতক্ষণে আশা করি বুঝে গেছো তোমরা। কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হলো 2 গুণ, অন্য সময় হলে আমরা কী করতাম, ∂r মানে 0.2 আর এই r মানে 5, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে পার্সেন্ট দেওয়া আছে, দেখছো 0.2% দেওয়া আছে, ওইটাই হচ্ছে আমার ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি দেওয়াই আছে। সো এই ক্ষেত্রে সরাসরি ∂r/r এর মানটাই দেওয়া আছে 0.2, অন্য কোনো অঙ্কে কিন্তু পার্সেন্ট দেওয়া ছিল না, যে কারণে আমরা ভাগ করছিলাম 5 দিয়ে, বাট এই ক্ষেত্রে পার্সেন্ট দেওয়া আছে। তো 2 গুণ 0.2 করলে অ্যান্সার হবে 0.4। ওকে, এরপরে প্রশ্ন বলেছে কোন সম্পর্কটিতে কে এর একক কোনটি, মানে এই সম্পর্কে কে এর একক জানতে চেয়েছে। সো আমরা যদি আলাদা করে করি, ইউ সমান ky / y² + a²। দেখো ইউ সমান কি দেওয়া ছিল, ky / y² + a²। বের করতে হবে কিসের মান, কিসের একক, কে এর একক বের করতে হবে। তার মানে কি, আড়াআড়ি গুণ করো, y² + a² / y। এখন ইউ মানে কি বলেছে এখানে? ইউ মানে বলেছে যে এখানে ইউ হচ্ছে স্থিতি শক্তি। এখন স্থিতি শক্তি, শক্তির একক কি, জুল, সেটা লিখলাম। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এখানে আমাদের সরণ, এ মানে বিস্তার, দুইটার একক কিন্তু আমাদের মিটার। ঠিক আছে, তো সেক্ষেত্রে মিটার² + মিটার², এটা লিখলাম, / ওয়াই মানে কিন্তু আবার মিটার। তো দেখো জে, এখানে যদি একটু করি আমরা, জে ইন্টু 2m², কারণ আমরা জাস্ট যোগ করে দিলাম 2m², নিচে কত আছে, এম। তাহলে আমি এম কাটলে এখানে থাকবে একটা এম, তার মানে এখানে কিন্তু আমাদের হবে 2jm। তা আশা করে বুঝতে পেরেছ, 2jm আসলে এখানে নাই, আছে jm, জুল মিটার। তারপর এটা আমাদের অ্যান্সার হবে।
অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক? অ্যাম্পিয়ার কিসের একক? আই মানে তড়িৎ প্রবাহের একক, আর টি মানে সময়, তার একক হচ্ছে সেকেন্ড। এখন আইটি মানে কি? কিউ সমান আইটি আমরা জানি, কিউ সমান আইটি। কিউ মানে কি? আধান। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ঘ। বলের ঘাতের একক নিচের কোন রাশিটির সমান? দেখো আমরা কি জানি, আমরা সূত্র জানি, বলের ঘাতের সূত্র যে সমান এফ টি, ঠিক না? এফ টি, এফ সমান কি জানি? এম এ টি, এখন এ সমান কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। এগুলো সব কিন্তু আমরা ছোটোকাল থেকেই পড়ে আসছি আর কি, ছোটোকাল বলতে 9-10 থেকে পড়ে আসছি। এখন দেখো এম আর গুণ করে দিলাম জাস্ট, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। টি কাটাকাটি হয়ে গেল, থাকলো এম ভি মাইনাস এম ইউ, তার মানে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তার মানে কি? রৈখিক ভরবেগের পরিবর্তন। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের এককের সমান হবে। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ, ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। তো প্রধান স্কেলে 1 ভাগ দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক কত? তো ভার্নিয়ার ধ্রুবক তোমরা জানো S/N, তার মানে 1 ডিভাইডেড বাই 40। সেটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0.025, ঠিক আছে? 1 ভাগ 40 করলে 0.025 হয়। তো এখন এই ভাগগুলো কীভাবে করবো, এটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে আর কি। তো যাই হোক, আমি অনেকগুলো ক্যালকুলেশন দেখাইনি, এটা একটু দেখাই। 1 ভাগ 40 যদি তোমার থাকে, দেখো তুমি ডিরেক্টলি তুমি ভাগে চলে যাবা, ছোটো করে যেমন ভাগ করতে না সেরকম ভাগে চলে যাবা। 40 একের মধ্যে যায় না, তাহলে একটা দশমিক নেব আমি, দশমিক নিলে এখানে একটা শূন্য নেওয়া যায়, তাও তো যাচ্ছে না, ফলে এখানে আমি আরেকটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিতে পারবো। এখন তো যাবে, 2 দিয়ে গুণ দিলে হবে 40 দুগুণে 80। তো এখন বাকি থাকে এখানে 20। এখন কি এটা যাবে না গেলে আরেকটা শূন্য আমি নিতে পারবো, তবে এই শূন্য নেওয়ার জন্য কিন্তু দশমিকের পরে শূন্য দেওয়ার দরকার নাই। ওই তুমি দশমিক দিয়েছো, ওইটার কারণে একটা শূন্য নেওয়া যাবে। তো এখন কিন্তু ভাগ যাবে, ঠিক আছে? যদি না যেত, আমি সেটা বলি আগে, যদি না যেত তাহলে আমরা আরেকটা শূন্য নিতে গেলে তখন কিন্তু এখানে একটা শূন্য দিতে হতো, বাট একটা শূন্য এমনিই নেওয়া যাবে, ফ্রিতেই নেওয়া যাবে, ঠিক আছে? তো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ গেলে তোমার 5 40 200। সো অ্যান্সার দেখো 0.025। সো এইভাবে করবা, হ্যাঁ? এটা দেখালাম, আগেও কিন্তু অনেক ম্যাথ ছিল, এগুলো আমি দেখাই নাই, বাট প্রত্যেকটা এইভাবে জাস্ট মানে ওই রকম আড়াআড়ি ভাগ করলে আর কি অ্যান্সার আমাদের বের হয়ে যাবে। বল ধ্রুবকের মাত্রা কোন রাশির মাত্রার সমান? বল ধ্রুবকের মাত্রা তোমরা জানো, নিউটন পার মিটার nm-1। পৃষ্ঠটানের মাত্রাও সেম, টি সমান F/L, তার মানে নিউটন পার মিটার। বল ধ্রুবকের মাত্রাও সেম। ওকে, এরপরে আমাদের যেটা বলেছে, খেয়াল করো নিচের কোনটি সবচেয়ে বড় একক? আচ্ছা, তো খেয়াল করো এখানে আমাদের প্রথমে হচ্ছে কিলোমিটার তো আমরা বুঝি। আলোকবর্ষ 1 লাইট ইয়ার, যেটা আমরা জানি। তারপর আছে AU মানে হচ্ছে তোমার 1.495 গুণ 10⁸ মিটার আর আলোকবর্ষ। আর পারসেক, এখন দেখো পারসেক মানে কিন্তু আমরা জানি 3.26 লাইট ইয়ার, মানে এক আলোকবর্ষ যা তার থেকে 3.26 গুণ বেশি। সো এখানে আমাদের পারসেকটা হচ্ছে সবচেয়ে বড় একক। কোনটি দূরত্বের একক নয়? আলোকবর্ষ দূরত্বের একক, পারসেক দূরত্বের একক, অ্যাংস্ট্রম দূরত্বের একক। বাট লিপ ইয়ার এটা তো দূরত্বের একক না, এটা তো আমরা জানি অধিবর্ষ, তাই না? এটা আমরা ক্যালেন্ডারের আমরা বর্ষপঞ্জিতে হিসাব করি আর কি। একই দৈর্ঘ্যে দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর দেওয়া আছে, দুটি দোলক সরলদোলকের একই স্থানে পর্যায়কালের অনুপাত। এবং পর্যায়কালের সূত্র তোমরা জানো, টি সমান 2π√L/g। দেখো তো এখানে ভর আছে কোনো? এল মানে দৈর্ঘ্য আর জি মানে বিকর্ষ স্থল, কোনো ভর আছে? তাহলে ভরের উপর কি নির্ভর করবে না, তাহলে অনুপাত হবে 1:1। ভরের উপরে কিন্তু নির্ভর করবেই না, ঠিক আছে? ওকে, লাস্ট 2টা MCQ বাকি আছে আমাদের। একটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে, এল এর মাপে ত্রুটি 2%, তাহলে এফ পরিমাপে 4% ত্রুটি হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি কোনটা? তো চাপের সূত্র কি জানি আমরা? পি সমান F/A, প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করা হয় সেটা, পি সমান F/A। এখন এ সমান কিন্তু আবার জানি L², তাই না? এ সমান কিন্তু L²। এখন দেখো এফ কত পার্সেন্ট ত্রুটি, এফ মানে আমাদের যোগ করতে হবে আর কি। ডেল যেহেতু আমাদের গ্রহণযোগ্য ত্রুটি বলেছে, তাহলে del P/P
সমান ডেল এফ বাই এফ গুণ 2 গুণ ডেল এল বাই এল। বুঝতে পেরেছ? ভাগতে হোক গুণতে হোক যাই হোক না কেন আমাদের এখানে জাস্ট যোগ করতে হবে। সরি, আমার এখানে গুণ দেওয়া ভুল হয়ে গেল, যোগ করতে হবে। আর এই যে এই পাওয়ার যেটা সামনে চলে আসে এটা তুমি এতক্ষণে শিখে গিয়েছো। ডেল এফ বাই এফ দেওয়া আছে কত? 4%, তাহলে 4 প্লাস 2 গুণ ডেল এল বাই এল মানে 2%, তার মানে 2, তো যদি ওখানে 4 প্লাস 4 কত হয়? 8%। ওকে, লাস্ট এমসিকিউ হচ্ছে কোনো বিজ্ঞানী একটি পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন, তিনি ওই একই পরীক্ষায় ওই মাপে 400 বার নিলেন, সম্ভাব্য ত্রুটি মনে রাখবা যত বেশিবার পাঠ নেওয়া হবে ত্রুটির সম্ভাব্যতা তত কমতে থাকবে। ঠিক আছে, তত কমতে থাকবে। সো যেহেতু 4 গুণ বেশিবার পাঠ নিয়েছে তাহলে অবশ্যই 1/4 কম হবে। 1/4 কম, কখনোই 4 গুণ হবে না। বেশিবার পাঠ নিলে বরং ত্রুটি হওয়ার পরিমাণটা কমে যাবে, কখনোই গুণ হবে না। তাহলে 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে আমাদের এমসিকিউ মোটামুটি কি শেষ হয়ে গেল। ঠিক আছে, এমসিকিউ আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের এটা ছিল ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের এমসিকিউ। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করলাম মোটামুটি নোট করে দিয়ে ভালোভাবে শেখানোর জন্য। শুধুমাত্র বিজ্ঞানীর নামগুলোর জন্য নোটটা আমি দেইনি, বাকি যতগুলা জায়গা লাগবে অঙ্ক বলো, ত্রুটির বিষয়গুলো বলো, নীতি সূত্র, দেন মৌলিক রাশিগুলা যেগুলো আছে এগুলো আমি তোমাকে নোট দিয়ে পড়াই দিলাম, পাশাপাশি এমসিকিউ তো সলভ করে দিলামই, আর অঙ্কগুলোও মোটামুটি যা করা সেটা আমি করে দিলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে ইনবক্সে জানাবা। আমার নাম নাজমুল কবির, তোমরা আশা করি সবাই চেনো। তো সেক্ষেত্রে আমি তোমাকে ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর মেডিনের সাথেই থাকো। আসলে অ্যাডমিশন সময়টা খুবই টাফ। তোমরা কয়েকদিন ক্লাস করেছো, এরপরে সামনে আরও কিছুটা সময় পাড়ি দিতে হবে। এখনও তোমার প্রায় 2.5 মাস মতো বাকি আছে এখনও। ঠিক আছে, সো এই যে সময়টা, এই সময়টা অ্যাকচুয়ালি তোমাকে তোমার জীবন কী জিনিস সেটা তুমি বুঝে যাবা। ঠিক আছে, তোমার জীবন কী জিনিস, তোমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে এই অ্যাডমিশন সময়টা। দেখো 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাই না, প্রতি বছর, কিন্তু চান্স পায় কতজন বলো? মাত্র 5,000। তা এই যে এত স্টুডেন্ট চান্স পেলো না, ওরাও কিন্তু তোমার মতো টাকা দিয়ে কোনো না কোনো কোচিং কিন্তু ভর্তি হয়েছে চান্স পাওয়ার উদ্দেশ্যে, বাট পাই নাই। কেন পাই নাই? কারণ ওরা এভারেজ। তুমি যদি এভারেজ হও তাহলে হবে না, অবশ্যই তোমাকে স্পেশাল হতে হবে। কী করতে হবে? স্পেশাল হতে হবে। একটা কোচিং তো থাকবেই, কোচিংয়ের পাশাপাশি নিজে কী করতে হবে? স্পেশালভাবে পড়তে হবে, স্পেশালভাবে আলাদা করে। সবাই যা পড়লো আমিও সেভাবেই পড়ালেখা করলাম, তাহলে তো তুমি এভারেজ হয়ে গেলে। চান্স কি হবে? হবে না। অন্যদের থেকে এক ধাপ হলেও, অন্যদের তোমার 10টা ইনফরমেশন জানে, তোমাকে জানতে হবে 11টা ইনফরমেশন। তখনই তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যাবা, অন্যদের থেকে 1 মার্ক বেশি পেয়ে যাবা। ঠিক আছে, যেটা আমি প্রথমে আগেই বললাম যে তোমার কি পড়তে হবে এটাও যেমন জানতে হবে, কি পড়তে হবে না এটাও জানতে হবে। ঠিক আছে, স্মার্ট হতে হবে। স্মার্ট পড়ালেখা করলে মেডিকেলে চান্স হবে। ঠিক আছে, এখানে কিন্তু মেধাবী হওয়া লাগে না। মেডিকেলে তোমার মেধাবী স্টুডেন্টরা চান্স পায় না। কারা চান্স পায়? পরিশ্রমী স্টুডেন্টরা। তুমি যদি পরিশ্রম করো, তোমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি চান্স পাবা, আর না হলে চান্স পাবা না। সো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে যে 2 অধ্যায়ের যে এমসিকিউ এর সলভ ক্লাস ওটাও আমি নিব, ভালোভাবে ওটাও দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওই ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।